নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার আর এখন সকাল 7টা বাজে। সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে সোজা চলে যাচ্ছি বাজারের দিকে, কারণ মেদিনীপুর থেকে যে সমস্ত সবজি মাছ নিয়ে এসেছিলাম ওগুলো তো এক সপ্তাহের মতন ছিল। এই সপ্তাহটা রান্নাবান্নার জন্য একটু বাজার করে নিয়ে যাব ভাবছি। তো রবিবার দিন সকলের ছুটি হলেও আমাদের কিন্তু ছুটি নেই। মানে আমার ছুটি, কিন্তু রাজাকে রবিবার দিনটাও অফিস করতে হচ্ছে। এখন একটুখানি চাপ চলছে, তো বাজারে এসে নানান ধরনের সবজিপাতি দেখতে দেখতে এক সপ্তাহের জায়গায় আমি একটু বেশিই বাজার করে নিয়েছি। আর একটু ডাব কিনে নিচ্ছি। আমি এখান থেকেই ডাবটা খেয়ে যাব, আর রাজার জন্য একটু ডাব প্যাকিং করে নিয়ে যাব ভাবছি। এই লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম কত? 25 টাকা শোটা ফুল আর গাজর? রাজাকে আজকে সকালবেলার থেকেই অফিসে বসে যেতে হয়েছে। আসলে কয়েকটা দিন তো আমরা ছুটিও নিয়েছিলাম, সেই জন্য ওর একটু চাপ পড়ে গিয়েছে। তো সেই জন্য আমি একাই বাজার করে নিয়ে যাব। মামনির সাথে থাকতে থাকতে আমারও একটু বাজারের সমস্ত দাম দর সম্পর্কে একটু আইডিয়া হয়েই গিয়েছে বলতে পারেন। 1000 টাকার বাজার করেছো? দুই রকমের মাছ আর দেখাচ্ছিলাম কি কি এনেছি। ওটা বাজার খালি করে দিয়েছো নিউ টাউনে? এত সুন্দর সুন্দর সবজি টবজি দেখলে আর কি নিজেকে আটকে রাখা যায়? পালং শাক। এখানে টমেটো। ওনাদেরকে বললাম প্লাস্টিক দিতে হবে না, ব্যাগ নিয়ে এসেছি, ওনারা তাও প্লাস্টিকের মধ্যেই প্লাস্টিকে দিয়ে দেয়। হ্যাঁ, এখানে দুটো আসলে আলাদা আলাদা গাড়ির থেকে, মানে সেই ঠেলা গাড়ি সেখান থেকে কিনেছি। আচ্ছা, একটা দোকান থেকে সব কিনে নিলে অন্যজন বসে থাকে চুপচাপ, ভালো লাগে না। ওই জন্য আমার মা বলেছে একটা দোকান থেকে সব কিনবি না, ঘুরে ঘুরে সবগুলোর থেকে একটু একটু করে জিনিস কিনি। এখান থেকে একটু লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো নিয়েছি। এখানে পেঁয়াজ রসুনটা আছে, তার বার করছি না। আর একটা ঠেলা গাড়ির থেকে এগুলো নিলাম। এই গাজরগুলো খেয়েছো? খুব মিষ্টি হয় ওগুলো, সরু সরু, শীতকালেই পাওয়া যায় ওটা। ওগুলো তো 12 মাস পাওয়া যায়। এইটা হচ্ছে ফুলকপি, 20 টাকা ওটা। এই ধরনের ক্যাপসিকাম বড় বড়। হ্যাঁ, এই একটা, আর আরেকটা ফ্রিজে আছে এখনো। একটু উচ্ছে নিয়ে এসেছি, তেঁতো খাওয়া হচ্ছে না। উচ্ছে, এই যে লম্বা গাজর, আরো কয়েকটা, এগুলো রায়তা বানালে দিলে খুব ভালো হয়, মিষ্টি হয়। শসা, একটা বিট নিয়েছি। এখানে আলু, আর এই যে ডাব নিয়ে এসেছি। বাহ, তোমার ডাব, আমি ডাবটা খেয়ে শাঁসটা নিয়ে এসেছি। তোমারটা আর কাটতে পারবো না তো শাঁসটার জন্য, একটা খেয়ে শাঁস নিয়ে আসলাম। আমার অনেকদিন ধরে ভাবছিলাম ডাব খাবো। হ্যাঁ, এই বাইরে দোকানে আর গেলে আমি ওই দিকটাতে ডাব নিয়েই আসি। আর এখানে 2 ধরনের মাছ আছে। এটা হচ্ছে রুই মাছ, এগুলো এখন ধুতে হবে। এটা পমফ্রেট। বাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমার লকডাউনের গল্প। কিভাবে লকডাউন আমাকে একদম অন্য রকমের একটা মানুষ হতে সাহায্য করেছিল। এটা শুধুমাত্র আমার রান্না শেখা বা ওজন কমানোর গল্প নয়, আমার জীবনের একটা ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশনের ফেজ বলতে পারেন। লকডাউনের আগে আমি সেভাবে কিছুই রান্না করতে পারতাম না। ওই ম্যাগি আর চা, এই বেসিক রান্নাটুকু নিয়েই পারতাম। কিন্তু লকডাউন যখন হঠাৎ করে আমাদেরকে ঘরে আটকে দিল, তখনই ভাবলাম যে এই সুযোগ নিজেকে নতুন করে গড়ে তোলার। লকডাউনের প্রথম দিকে আমি ধীরে ধীরে একটু একটু করে রান্না শুরু করি। মা ঠাম্মির পুরানো রেসিপিগুলোকে একটু একটু করে প্র্যাকটিস করতাম। তো এই পুরো রান্না শেখার ফেজটাতে বাবা আমাকে কিন্তু, মানে বাপি আমাকে প্রচণ্ড সাহায্য করেছে। কিভাবে জানেন? যেদিন প্রথমবার মাছের ঝোল রান্না করেছিলাম, বাপি খেয়ে ভীষণ খুশি হয়েছিল। প্রত্যেকটা নতুন নতুন পদ রান্না করবার পর বাবার মুখের ওই হাসি আর অ্যাপ্রিসিয়েশন আমাকে আরও নতুন জিনিস ট্রাই করবার জন্য আগ্রহ দিত।
তখনই মাকে বলতাম যে প্রত্যেক দিনের রান্নার থেকে তুমি একটা পদ আমার জন্য বাকি রাখবে, যেটা রোজ আমি করব। তো রান্না করতে করতে বুঝলাম সব কিছু সময় মতন করা আর পরিমাপ যদি ঠিক রাখি, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই ছোট ছোট অভ্যাসগুলোই জানেন আমাকে জীবনে আরও বেশি ডিসিপ্লিন করে তুলেছিল। তারপর 2020 সালের অগাস্ট মাসে আমার জন্মদিনের সময় আমি একটা ওয়েট মেশিন উপহার পাই জানেন। সেদিন প্রথমবার নিজের ওজন দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। আমি ছোটোবেলার থেকে খুবই স্কিনি ছিলাম, কিন্তু 2019 সাল থেকে আমি একটু একটু করে ওয়েট গেইন করতে শুরু করেছিলাম। সেটা তখন আমি বুঝতে পারিনি জানেন। আমার খুব হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা হতো। তারপর যখন ওয়েট মেশিনটা এলো, নিজের ওজন দেখবার পরই বুঝতে পারলাম ওজন বাড়ার জন্যেই কিন্তু এগুলো হচ্ছে। তাই নিজেকে সুস্থ রাখার জন্য সেদিনকেই ঠিক করে ফেলেছিলাম এবার আমার শরীরেরও পরিবর্তন দরকার। তো তখন রবিবাসরীয় বলে একটা পত্রিকা দিত খবরের কাগজের সঙ্গে প্রত্যেক রবিবার। তো সেখানে ছোট্ট ছোট্ট করে একটু ডায়েট প্ল্যান দেওয়া থাকতো। সেই সমস্ত কিছু দেখে আর কিছুটা গুগল থেকে সার্চ করবার পর আমি নিজের জন্য একটা ডায়েট প্ল্যান তৈরি করি। আর একটু একটু করে এক্সারসাইজ শুরু করি, মানে হালকা কার্ডিও, একটু স্ট্রেচিং, কিছু রেগুলার ওয়াকিং, এই সমস্ত। শুরুটা একটু কঠিন ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সেটা অভ্যাস হয়ে গেল জানেন। ওই সবই 21 দিনের ব্যাপার আর কি। ধীরে ধীরে পরিবর্তনটা যখন নিজের চোখেই পড়তে থাকলো, তখন আমারও বেশ আগ্রহ হয়ে গিয়েছিল। সেই করে 6 মাসে আমি 20 কেজি ওজন কমিয়েছিলাম জানেন। এটা আমার জন্য শুধুমাত্র একটা ফিজিক্যাল অ্যাচিভমেন্ট নয়, একটা মেন্টাল স্ট্রেংথও বলতে পারেন। কারণ একসময় যে জিনিসটাকে একেবারেই অসম্ভব বলে মনে হয়েছিল, শুধুমাত্র একাগ্রতার জন্যই কিন্তু আমি সেই জিনিসটা সম্ভব করতে পেরেছিলাম। খুব রোগা হওয়া কিংবা মোটা এগুলো কোনো অসুবিধার নয়, কিন্তু ওয়েট গেইন করবার জন্য যদি অসুস্থতা শুরু হয়, তখন আমার মনে হয় ওয়েট লস করাটাই ভালো নিজেকে সুস্থ রাখবার জন্য। আমি ওয়েট লস নিয়ে আলাদা একটা ভিডিও করেছি। এবার আমি যে ভিডিওটা করেছি ওটা সামার ওয়েট লস প্ল্যান নিয়ে, কিন্তু আমি যখন ওয়েট লস করেছিলাম সেই সময়টা ছিল উইন্টার। তো আপনারা যদি চান যে উইন্টার ওয়েট লস নিয়ে আপনাদের কোনো ডায়েট প্ল্যান লাগবে, তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন, আমি আপনাদের সাথে তখন সেটা শেয়ার করব। এরপর আপনাদেরকে বলি আমার কলেজ জীবনের কথা। তো আমাদের ব্যাচটার কি হয়েছিল জানেন, প্রথম 2 বছর রেগুলারভাবে কাটলেও শেষের 2 বছর কিন্তু লকডাউনেই কেটেছিল, যেটা আমাদের ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে খুবই ডিপ্রেসিং একটা ব্যাপার। কারণ কলেজ জীবন মানেই একটা অন্য ধরনের অনুভূতি, অন্য রকমের স্বাধীনতা। সেখানে যদি ভাইটাল 2 বছর বাড়িতে বসেই কাটে, তো সেটা একটু খারাপই লাগবে। সেই সময় মন খারাপ না করে আমি চেষ্টা করতাম নিজেকে আরও বেশি মোটিভেটেড রাখার, কিভাবে নতুন নতুন জিনিস শিখবো, কিভাবে নিজেকে আরও বেশি কনফিডেন্ট বানাবো। কারণ 2021 সালে আমাদের ক্যাম্পাসিং শুরু হয়ে যায়। তো 2021 সালের জানুয়ারি মাসে প্রথম ক্যাম্পাসিং হয়ে প্রথম যে কোম্পানি এসেছিল সেখানে আমি ইন্টারভিউ দিই। তো যাই হোক, 1-2 মাসের মধ্যে রেজাল্ট বেরোয়, আমি সিলেক্টেড। তারপর 2021 অগাস্টে আমি প্রথম জব লেটার পাই। আমার বার্থডে মান্থে আমি জব লেটার পেয়েছিলাম জানেন। আমার কাছে সেটা ভীষণ বড় প্রাপ্তি ছিল সেই সময়। কারণ পুরো লকডাউন ধরে নিজেকে পরিবর্তন করবার জন্য যে চিন্তাভাবনাগুলো করেছিলাম, তার সাফল্য হিসাবে আমার কাছে ওই চাকরির লেটারটাই ছিল জানেন। তো এরপর দেখতে দেখতে 2 বছর ওয়ার্ক ফ্রম হোম হিসাবেই কেটে যায়। তারপর যখন ওয়ার্ক ফ্রম অফিস শুরু হলো, তখন শুরু হলো আমার জীবনের দ্বিতীয় একটা বড় অধ্যায়। পরিবারের সকলকে ছেড়ে একা থাকার অভ্যাসটা অল্প হলেও আমি যখন কলেজে পড়তাম তখনই শুরু হয়ে গিয়েছিল। অল্প হলেও বলছি কারণ আমি যে কলেজে পড়াশোনা করেছি সেখানে আমার দিদিও পড়াশোনা করেছে, তাই দিনে একবার হলেও পরিবারের কাছের একটা মানুষকে তো দেখতে পেতাম। কিন্তু যখন কলকাতায় চলে আসতে হলো, তখন একেবারেই আমি একা। সকলকে ছেড়ে একটা বড় শহরে, নতুন জায়গা, নতুন পরিবেশে নিজেকে আবার মানিয়ে নিতে হবে। এবার যেহেতু সদ্য আমি ওয়েট লস করেছিলাম, তাই বাইরের খাবার তো আমি অতটা খেতাম না, নিজেরাই রান্না করে খেতাম। চাকরি, রান্না বান্না, নিজেকে মেনটেন করা, এই সমস্ত কিছু সব কিছু একেবারে একসাথে ম্যানেজ করে ওঠা আমার পক্ষে পসিবল হয়ে উঠছিল না জানেন। তো সেই সময় আমার শরীর কিন্তু আবার ভাঙতে শুরু করে। ওয়েট গেইন করিনি, কিন্তু আরও বেশি করে ওয়েট লস হতে শুরু করে। তো সেই সময় আমি আবার অসুস্থ হয়ে পড়তে শুরু করেছিলাম। তখন আবার ভাবলাম যে না, এভাবে তো আর হবে না, এভাবে আমাকে সমস্ত কিছু মেনটেন করাটাও শিখতে হবে। তার জন্য ভোরে ওঠা, হাঁটাচলা করা, আর যাই হোক করে টাইম ম্যানেজমেন্ট যেটা, সেটা শিখতে হবে। ব্যাস
তখন থেকেই রান্না বান্না, চাকরি, নিজেকে ম্যানেজ করা এই সমস্তগুলো একটু একটু করে শিখেছি। তখনই বুঝেছিলাম জানেন, লকডাউনে রান্না শিখে ফেলাটা আমার জন্য সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ ছিল। ব্যাস তারপরে কিভাবে নানান রকমের রান্না হেলদি পদ্ধতিতে বানানো যায় সেগুলো একটু একটু করে ওই রান্না করতে করতেই হয়েছে আর কি। ব্যাস এই ছিল আমার জীবনের দ্বিতীয় বড় পর্যায়। এরকম ছোটোখাটো অনেক গল্পই রয়েছে। আর যখন পিছনে ফিরে দেখি আমার গ্রোথ, আমার ফাউন্ডেশনের অনেকটাই তৈরি হয়েছে কিন্তু ওই লকডাউনের সময়টাতেই। তাই যদি আপনার জীবনেও পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে হয়, জানবেন শুরুটা হয়তো কঠিন, কিন্তু ঠিক পথে হাঁটলে পরিবর্তন আসবেই। আমিও তো পেয়েছি। আপনাদের আমার এই ট্রান্সফরমেশনের অভিজ্ঞতাটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন, এদিকে দেখতে দেখতে ঘড়িতে 1:45 মতন বেজেও গিয়েছে। আমার রান্না প্রায় শেষের পথে। ওদিকে মাছের ঝোলের আলুগুলো সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি এদিকে মাছের ঝালটা তৈরি করে নিচ্ছি। তবে সচরাচর আমরা যে ঝালটা তৈরি করি সেই রকম পদ্ধতিতে না, এটা একটু বিহারি স্টাইলে বলতে পারে। তো তার জন্য মাছগুলোকে একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওই 1/2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আর একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1/2 টমেটো দিয়েছিলাম, একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুনকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোকে মিশিয়ে রেখেছিলাম। একটু ফ্রাইং প্যানে তেলটা গরম করে ওই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি। ব্যাস তারপর জল দিয়ে ভালো করে ফুটতে থাকলে মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের মাছের ঝাল কিন্তু একেবারে তৈরি। আর এটা আমি একটুখানি দই উচ্ছে বানিয়েছি। এটা আমার ঠাম্মির রেসিপি। ছোটোবেলায় যখন আমার দিদি উচ্ছে খেতে চাইতো না, তখন আমার ঠাম্মি এইভাবে দই উচ্ছে তৈরি করে দিত। চলুন, আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এবার খাবারগুলোকে ভালো করে বেড়ে নিই। ওদিকে রাজাও সকালবেলা থেকে অল্প স্মুদি খেয়েই বসে রয়েছে। এখন ঘড়িতে 1:30 মতন বাজছে। খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে দেবো। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।